রাদারফোর্ড বলেছিল যে পরমাণুর দুটো অংশ, একটা হচ্ছে নিউক্লিয়াস আর একটা হচ্ছে তার বাইরের কক্ষপথ। পরমাণুর বেশিরভাগ অংশই ফাঁকা, নিউক্লিয়াসটা একদম পরমাণু কেন্দ্রস্থলে খুব অল্প পরিমাণ স্থানে আবদ্ধ আছে, যার তুমি আয়তনটা যদি ধরে নাও তাহলে ধরবো আমরা যে পরমাণুর তুলনায় নগণ্য, যার আয়তনটা একদম পরমাণুর যে নিজস্ব আয়তন তার তুলনায় নগণ্য। এবং পরমাণুর বাকি অংশ জুড়ে থাকবে ইলেকট্রনগুলো। পরমাণুর কেন্দ্রে কি থাকে না, নিউক্লিয়াসের মধ্যে থাকবে প্রোটন এবং নিউট্রন। প্রোটন হচ্ছে ধনাত্মক আধানযুক্ত কণিকা, প্রোটন হচ্ছে ধনাত্মক আধানযুক্ত কণিকা, আর নিউট্রন হচ্ছে নিস্তড়িৎ, আর ইলেকট্রনগুলো নেগেটিভ তড়িৎ পরিবহন করে। এটা হচ্ছে পারমাণবিক নিউক্লিয়াস চ্যাপ্টারের প্রথম কনসেপ্টটা। এরপর যেটা বলা হচ্ছে এখানে ভর ও শক্তি তুল্যতা সূত্র থাকে, মাস এনার্জি ইকুইভ্যালেন্স। মাস এনার্জি ইকুইভ্যালেন্সে বলা হচ্ছে যে শক্তির অপর একটি রূপ হলো ভর, ভরকে শক্তিতে এবং শক্তিকে ভরে রূপান্তর করা সম্ভব, পদার্থকে শক্তিতে এবং শক্তিকে আমরা পদার্থে রূপান্তরিত করতে পারি। এবং সেই আইনস্টাইনের বিখ্যাত সমীকরণ E = mc²। এম যদি কোনো পদার্থের ভর হয়, আর সি যদি আলোর গতিবেগ হয়, তাহলে এম পরিমাণ ভরকে ধ্বংস করলে আমরা যে পরিমাণ শক্তি পাবো সেটা হচ্ছে mc²। এবং এখান থেকে আমরা 1 কেজি ভরের যে শক্তি পাবো বা 1 গ্রাম ভরের যে শক্তি পাবো সেটা কিন্তু অনেকটা বেশি। সেটা বের করতে গেলে আমরা এইভাবে বের করি, E = mc² সূত্র থেকে যদি বের করি তাহলে 1 গ্রাম ভর ধ্বংস করলে আমরা কতটা শক্তি পাবো দেখো, E = mc²। 1 গ্রাম মিনস 1/1000 কেজি, লাইটের ভেলোসিটি এইটা, তাহলে এত জুল, তাহলে পাবো 9 × 10⁻13 জুল। এবং আমরা যদি 1 অ্যাটমিক মাস ইউনিট ধরি, এটা ভ্যালু হচ্ছে 1.67 × 10⁻27 কেজি। 1.67 × 10⁻27 কেজি। একে যদি আমি ইতে কনভার্ট করি তাহলে কি লিখবো, 1.67 - 27 3 × 10⁸ তার স্কোয়ার। একে ইভি করলে এবং যদি মেগা ইলেকট্রন ভোল্ট করি তাহলে কত আসবে মোটামুটি একবার দেখতে হবে। আচ্ছা একবার ক্যালকুলেশনটা দেখে নিই। E = 1.67 × 9, এখানে হচ্ছে 1.6, এটা 27, এটা 8 আর 16 মানে 11, আর এখানে হচ্ছে 19 থেকে 6 মানে 13, তাহলে আসছে 1.67 × 9 × 100/1.6। তাহলে ক্যালকুলেশন করলে কত আসছে, মোটামুটি এটা 940-এর কাছাকাছি, 939 মেগা ইলেকট্রন ভোল্ট মতো আসছে। এগুলো ভ্যালুগুলো 1.67 না নিয়ে যদি 1.66 এরকম না হয় তাহলে 934 বা এরকম কিছু আসবে। তার মানে 1 গ্রাম ভরকে যদি আমি এক অ্যাটমিক মাসকে যদি আমি এনার্জিতে কনভার্ট করি তাহলে এটা আসবে। এবং এখানে দেখো আমরা ভরকে যখন বলি তখন ভরটাকে আমাকে বলতে হয় ওটা স্থির অবস্থায় ভর না গতিশীল অবস্থায় ভর। কেন বলতে হয়, কারণ আমরা জানি যে বস্তুর গতিবেগ যদি আলোর বেগের কাছাকাছি হয়, তাহলে তার ভরের পরিবর্তনও হয়, ভরটা কমে যেতে পারে, কারণ ভরটা তখন শক্তিতে কনভার্ট হয়ে গেলে তার ভরটা কমে যেতে পারে। এবং আমরা কখনো কখনো কি করি, ভরকে শক্তির এককে এবং শক্তিকে ভরের এককেও আমরা বলি। যেমন আমরা বলি যে দেখাও যে ইলেকট্রনের স্থির ভর 0.511 মেগা ইলেকট্রন ভোল্ট। একটা প্রশ্ন থাকে যে দেখাও যে ইলেকট্রনের স্থির ভর 0.511, দেখাও যে ইলেকট্রনের স্থির ভর সমান হচ্ছে 0.511 মেগা ইলেকট্রন ভোল্ট, এরকম বলি। তাহলে ইলেকট্রনের স্থির ভর যদি 0.511 মেগা ইলেকট্রন বলি তাহলে সেটা কি করে দেখাবো না, দেখো E সমান সেই mc² সূত্র,
একটা ইলেকট্রনের মাস আমরা জানি স্থির অবস্থায় মাস হচ্ছে এইটা, সি এর ভ্যালু হচ্ছে এইটা বাই 1.6 ইন্টু 10⁻⁻19 মেগা ইলেকট্রন ভোল্ট করতে গেলে এটা দিয়ে ভাগ। এইটাই ক্যালকুলেশন করলে আসবে 0.511 মেগা ইলেকট্রন ভোল্ট। তাহলে ইলেকট্রনের স্থির ভর যদি এটা বলে তাহলে আমাকে এইভাবে দেখাতে হবে যে একটা ইলেকট্রনের ভরটাকে যদি আমি শক্তিতে কনভার্ট করি তাহলে আমার কিন্তু এই ভ্যালুটা এইভাবে আসবে। তাহলে স্থির ভরটা বলতে হবে, যেমন ফোটনের স্থির ভর, একটা কমন কোশ্চেন থাকে ফোটনের স্থির ভর কত, আমরা বলি ফোটনের স্থির ভর হচ্ছে 0। ফোটন যখন গতিশীল থাকবে তখন তার শক্তি হবে hc বাই ল্যামডা হতে পারে, কিন্তু h নিউ হতে পারে, কিন্তু সেটা গতিশীল অবস্থায়। স্থির অবস্থায় ফোটনের ভরটা কিন্তু আমরা 0 ধরব। ভর ও শক্তি সংরক্ষণ সূত্র এখান থেকে বলে। ভর শক্তি সংরক্ষণ সূত্র কি বলবে, যে প্রকৃতিতে ভর এবং শক্তির মোট পরিমাণ ধ্রুবক থাকবে। প্রকৃতিতে ভর এবং শক্তির পরিমাণ ধ্রুবক থাকবে, এদের বিভিন্ন ধরনের রূপান্তর সম্ভব, কিন্তু কখনোই ভর শক্তির বিনাশ বা সৃষ্টি সম্ভব নয়। তুমি ওদেরকে চেঞ্জ করতে পারো, এক স্টেট থেকে অন্য স্টেটে নিয়ে যেতে পারো, এক শক্তি থেকে অন্য শক্তিতে নিয়ে যেতে পারো, কিন্তু ওদের কিন্তু সৃষ্টি বা ধ্বংস কিন্তু করা সম্ভব হবে না, এটা বলে। পারমাণবিক শক্তি কি বলছে, যে ভর শক্তিতে রূপান্তরিত হতে পারে শুধুমাত্র পরমাণুর অভ্যন্তরীণ। ভরের এই রূপান্তর পাওয়ার শক্তি হলো পারমাণবিক শক্তি। হাইড্রোজেন বোমা, পারমাণবিক বোমা, এগুলো সব হচ্ছে দেখো ওরই নীতি। আমরা কি করি, ওখানে ভরের ঘাটতি থেকে শক্তি উৎপন্ন করি। এবং এখানে দেখো নিউক্লিয়াসের মধ্যে এবার বলছে যে পরমাণু কেন্দ্রক বা নিউক্লিয়াসের গঠন। নিউক্লিয়াসে আমরা বলেছিলাম প্রথমেই যে প্রোটন থাকে আর নিউট্রন থাকে। প্রোটন পজিটিভ তড়িৎধর্মী, এর আধানটা বলা হয় 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। এর ভরটা কত হবে না, ইলেকট্রনের যে ভর একে মোটামুটি 1836/37 এমনি গুণ করা হয়, তাহলে অত গুণ বলা হয়। যে আমরা যদি ওকে 1836 দিয়ে গুণ করি তাহলে যেটা পাবো সেটা হচ্ছে 1.67 ইন্টু 10⁻⁻27 কেজি। তার মানে একেও যদি আমি শক্তিতে কনভার্ট করতে চাই তাহলে আমার 938 বা 939 মেগা ইলেকট্রন ভোল্ট চলে আসবে। সিমিলারলি দেখো নিউট্রন হচ্ছে নিস্তড়িৎ, এর ভরটা প্রোটনের ভরের থেকে বেশি সামান্য, এবং ইলেকট্রনের ভরের মোটামুটি 1839 গুণ বলা হয়। তাহলে একে যদি আমরা শক্তি করি তাহলে 940 মেগা ইলেকট্রন ভোল্টের কাছাকাছি আসবে, 939.6 মেগা ইলেকট্রন ভোল্ট। এটা হলো পরমাণুর দুটো অংশ। এটা আমরা বারবার বলেছি, তোমাদের এটা একদম ছোটবেলা থেকেই পড়ে আসছো যে পরমাণুর দুটো অংশ, একটা নিউক্লিয়াস আর একটা তার কক্ষপথ। নিউক্লিয়াসের মধ্যে থাকবে প্রোটন, নিউক্লিয়াসের মধ্যেই থাকবে নিউট্রন। প্রোটন পজিটিভ তড়িৎ ধরে, তাই পরমাণু নিউক্লিয়াসটা পজিটিভ ধর্মী হবে। যতগুলো প্রোটন পরমাণু কেন্দ্র থাকবে বাইরে ততগুলো ইলেকট্রন থাকবে, ফলে একটা পরমাণু নিস্তড়িত হয়। এবার হচ্ছে যে পরমাণুর ওই যে কেন্দ্র যেটা নিউক্লিয়াসটা, এটা পরমাণুর আকারের তুলনায় খুবই কম। বলেছে নিউক্লিয়াসের ব্যাস হচ্ছে 10⁻⁻12, আর যেখানে পরমাণুর ব্যাস হচ্ছে 10⁻⁸। তার মানে প্রায় 10,000 ভাগের 1 ভাগ। তাহলে সেই ওইটুকু জায়গার মধ্যে প্রোটন এবং নিউট্রন গুলো পাশাপাশি থাকে, এবং প্রোটন গুলো পজিটিভ তড়িৎধর্মী, নিউট্রনটা নিস্তড়িৎ। তাহলে পজিটিভ তড়িৎধর্মী কণাগুলো ওই ক্ষুদ্র জায়গার মধ্যে থাকে কি করে? এটা বলছে যে এদের মধ্যে সর্বদা একটা নিউক্লিয় বল কাজ করে। এই নিউক্লিয় বলের জন্যই পরমাণুর ওই ক্ষুদ্রতম অংশের মধ্যে প্রোটন গুলো এবং নিউট্রন গুলো আবদ্ধ থাকে, এটা বলা হয়েছে। এবং ওই যে বলটা ওই নিউক্লিয় বল বলে। তাহলে নিউক্লিয়ন গুলো যে বল দ্বারা পরমাণুর মধ্যে বা পরমাণু নিউক্লিয়াসের মধ্যে আবদ্ধ থাকে সেটাকে আমরা বলবো নিউক্লিয় বল। নিউক্লিয় বলের বৈশিষ্ট্য কিছু পড়তে হয়। 1 নম্বর হচ্ছে এই বল তীব্র আকর্ষক বল। নিউক্লিয় বলটা হচ্ছে তীব্র আকর্ষক বল। যেমন ধরো আমরা মহাকর্ষ বল, তড়িৎ বল পড়েছি, তার থেকে কিন্তু নিউক্লিয় বলটার পরিমাণটা কিন্তু অনেক বেশি হবে। নিউক্লিয় বলের মান অনেক বেশি হবে, এটা অত্যন্ত তীব্র। এই বলটা বলছে স্বল্প পাল্লার বল।
কারণ দেখো ওদের মধ্যে ডিস্টেন্সটা যখন 10⁻⁻12 এর কাছাকাছি হয় তখন এই বলটা কার্যকরী হচ্ছে। এই বলটা হচ্ছে আধান নিরপেক্ষ। এটা কিসে কিসে হতে পারে না প্রোটন প্রোটন হতে পারে, প্রোটন ইলেকট্রন সরি প্রোটন প্রোটন হতে পারে, নিউট্রন নিউট্রন হতে পারে, প্রোটন নিউট্রন হতে পারে। তাহলে এটা কিন্তু আধান নিরপেক্ষ। তাহলে তিনটে বৈশিষ্ট্য বললাম, ভালো করে শুনে নাও। প্রথম বললাম নিউক্লিয় বল হচ্ছে তীব্র আকর্ষক বল, তড়িৎ আকর্ষক বল বা মহাকর্ষীয় বল অপেক্ষা এই বলের মানটা অনেক বেশি, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এটা স্বল্প পাল্লার বল, এটা স্বল্প পাল্লার বল হলো, এবং এটা কি বলছে, এটা আধান নিরপেক্ষ। এটা প্রোটন প্রোটনে কাজ করে, প্রোটন নিউট্রনে কাজ করবে, আবার নিউট্রন নিউট্রনে কাজ করবে, ঠিক আছে। এবং এটা দেখো খুব স্বল্প পাল্লার বল বলেছি, মানে যেখানে দূরত্বটা নিউক্লিয়াসের ব্যাসটা আমি বললাম 10⁻⁻12 সেন্টিমিটার। তার মানে কি ওই বলটা ওদের মধ্যে কাজ করে, এই জিনিসটা নিউক্লিয় বলটা। তাহলে যে বলের দ্বারা নিউক্লিয়ন গুলো নিউক্লিয়াসের মধ্যে আবদ্ধ থাকে সেটাই নিউক্লিয় বল। নিউক্লিয় বলটা বললাম তীব্র আকর্ষক বল, তড়িৎ বল বা মহাকর্ষ বল অপেক্ষা এটাও কিন্তু বেশি তীব্র খুব। এটা হচ্ছে আধান নিরপেক্ষ, এটা স্বল্প পাল্লার বল তো বলেছি, যেখানে 10⁻⁻12 হবে সেইখানে এটা প্রযোজ্য হবে। এবং এটা কিন্তু সবসময় আকর্ষক বল। মহাকর্ষ বলটা আকর্ষক বল, কিন্তু তড়িৎ বলটা আমরা জানি আকর্ষক বল হয় অথবা বিকর্ষক বল হয়, কিন্তু এই বলটা কিন্তু আকর্ষক বল হবে। এবার হচ্ছে পারমাণবিক সংহত পারমাণবিক ভর একক, যেটা বলে পারমাণবিক ভর একক। এই সংজ্ঞাটা জানো নিশ্চয়ই, যে কি বলা হয়, যে একটা কার্বন পরমাণু যদি 12 পরমাণুর ভরের 1/12 অংশকে আমরা অ্যাটমিক মাস ইউনিট বলি। আবার সেই অক্সিজেনের জন্য বলা হয়, হাইড্রোজেনের জন্য বলতে পারি। দেখ, এক অ্যাটমিক মাস ইউনিটটাকে শক্তিতে কনভার্ট করা, এটা এক অ্যাটমিক মাস ইউনিটটা যদি আমরা এরকম ভর ধরি, যে এরকম ভাবে ধরা হয় যে এক অ্যাটমিক মাস ইউনিটটাকে ভরটা ধরা হচ্ছে 1.66 × 10⁻⁻27 কেজি। আর আলোর বেগটা যদি আমরা পুরোপুরি এরকম ধরি, তাহলে ওই এক অ্যাটমিক মাস ইউনিটটা যদি শক্তিতে কনভার্ট করো, যেটা আমাকে সবসময় কাজে লাগবে, দেখবে এই 931 মেগা ইলেকট্রন ভোল্ট। এটাই দেখবে আমরা অ্যাটমিক মাস ইউনিট থেকে যখন শক্তিতে কনভার্ট করি তখন 931.2 অথবা 931 মেগা ইলেকট্রন ভোল্ট, এটা আমরা কাজে লাগিয়ে অঙ্কগুলো করতে থাকি। এই একটা জিনিস আছে। এবার যেটা থাকে নিউক্লিয় ভর সংখ্যা, পরমাণু সংখ্যা। নিউক্লিয়াসের মধ্যে যতগুলো প্রোটন থাকবে সেটাকে আমরা ওর পরমাণু ক্রমাঙ্ক বলবো, আর প্রোটন এবং নিউট্রনের যোগফলটাকে আমরা বলবো ভর সংখ্যাটা, আমরা জানি। আর কি পড়তে হয়, আইসোটোপ, আইসোটোন, আইসোবার, এগুলো আমরা প্রত্যেকেই জানি নিশ্চয়ই। আইসোটোপ মানে কি বলবো, যেখানে একই মৌলের একাধিক ভর সংখ্যা বিশিষ্ট পরমাণু থাকলে, একটাই মৌল তার যদি বিভিন্ন ভর সংখ্যা বিশিষ্ট থাকে, পরমাণু ক্রমাঙ্কটা সেম কিন্তু ভর সংখ্যাটা আলাদা, তাহলে সেটাকে আইসোটোপ বলবো। যেমন অক্সিজেনে কি থাকে 16, 17, 18। অক্সিজেন এইভাবে লেখা হয় যে একটা 16, একটা হচ্ছে 17, একটা হচ্ছে 18। তাহলে এটা হচ্ছে অক্সিজেনের আইসোটোপ। ক্লোরিন 35, 37, এরকম বিভিন্ন যেগুলো থাকে সেগুলোকে আমরা আইসোটোপ বলি। হাইড্রোজেনে 1, 2, 3, নিচে 1 থাকবে, উপরে 1, 2, 3 হলে হাইড্রোজেনের আইসোটোপ আমরা বলি। তাহলে এই জিনিসগুলো এখান থেকেও নির্ণয় করা হয়। আইসোবার কাকে বলবো, আইসোবার হচ্ছে দেখো আইসোবার বলছে যে পরমাণুগুলির ভর সংখ্যা সমান। আইসোবার, বার কথাটা মিলই হবে, বার মানে ভরটা রয়েছে, দেখো তাহলে ভরটা সঙ্গে মিল রয়েছে, তাহলে ভর সংখ্যা যদি সমান হয় সেগুলোকে আইসোবার বলবো। যেমন দেখো কার্বন 14, নাইট্রোজেন 14, এদের ভর সংখ্যা সমান কিন্তু ওদের দেখো দুটো পরমাণু আলাদা। এবার হচ্ছে আইসোটোন, আইসোটোন মানে যাদের নিউট্রন সংখ্যা সমান, সেখানে আবার C14 আর অক্সিজেন 16, C14 অক্সিজেন 16, এখানে 6, এটা 8, তাহলে নিউট্রন সংখ্যা দেখো এখানেও 8, এখানেও 8, তাহলে এটাকে আমরা বলবো আইসোটোন।
ঠিক আছে, এই জিনিসগুলো থাকে। আর সামান্য জিনিস যেটা বলে রাখছি সেটা হচ্ছে নিউক্লিয় বন্ধন শক্তি। নিউক্লিয় বন্ধন শক্তি কাকে বলবো না, নিউক্লিয়ন গুলো নিউক্লিয়াস গঠনের জন্য যে শক্তি মুক্ত করে তাকে আমরা নিউক্লিয় বন্ধন শক্তি বলি। দেখা যায় যে আমরা ধরো একটা কোন একটা নিউক্লিয়াস যদি ইমাজিন করি যে হয়তো তাকে 6টা প্রোটন 6টা নিউট্রন দিয়ে তৈরি করা আছে, তাহলে 6টা প্রোটন আর 6টা নিউট্রনের যা ভর হবে ওই নিউক্লিয়াসটা ভর তার থেকে সামান্য কম হবে। ওই যে পরিমাণ ভর কম হবে সেটাই তোমার শক্তিতে কনভার্ট হবে, ওই শক্তিটিকে আমরা বলবো নিউক্লিয় বন্ধন শক্তি। তাহলে প্রথম অঙ্কটা আছে যে হাইড্রোজেন পরমাণু কোন একটি কক্ষে ইলেকট্রনের কৌণিক ভরবেগ 4.2 × 10⁻³ জুল সেকেন্ড, ওই কক্ষে ইলেকট্রনের শক্তি কত? তাহলে কৌণিক ভরবেগ বলে দিয়েছে, শক্তি বের করতে হবে। এটাও তাই আমার প্রসেসে করো, অনেকটা ইজি হবে। আমি যে প্রসেসটা ফলো করছি দেখো এটা অনেকটা ইজি হবে, কেমিস্ট্রিতে ইউজ করবে। এখানে বলেছে ভরবেগ মানে NH/2π, এইটা সমান বলেছে 4.2 × 10⁻34। তাহলে n সমান কত আসবে 4.2 10⁻34 × 2 × 3.14 / 6.625 × 10⁻34। দেখো কাটাকাটি হচ্ছে, তাহলে n সমান 4 পাচ্ছ, n সমান 4 পাচ্ছ। তাহলে ওই কক্ষে ইলেকট্রনের শক্তি যদি E হয়, E সমান বলেছি -E0/n², এরকম সূত্র। তাহলে কি লিখবো -13.6/4² মানে মাইনাস পয়েন্ট এত ইভি চলে আসবে, 0.853 চলে আসবে। তাহলে আমি প্রথমে কি করলাম, এখানে কক্ষপথের সংখ্যাটা দেখে নিলাম। কক্ষপথের সংখ্যাটা দেখে নেওয়ার পর E = হাইড্রোজেন বলে তোমার জেডটা থাকছে না, জেডটা 1, তাহলে Z²/n² × E0, E0 13.6 বলেছে, n² মানে 4² 16, তাহলে -0.853 ইভি অ্যান্সার হলো। সেট 2 এর 3 অঙ্কটা, ভৌমস্তরে অবস্থিত হাইড্রোজেন পরমাণুকে 1026 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের বিকিরণের সাহায্যে উদ্দীপিত করা হলো। এই উদ্দীপিত হাইড্রোজেনের পরমাণু থেকে কোন কোন তরঙ্গ দৈর্ঘ্যের বিকিরণ নিঃসরণ হতে পারে? তাহলে প্রথম বলেছে যে হাইড্রোজেন পরমাণু ভৌমস্তরে যে আছে, ভৌমস্তরে থাকাকে 1026 তরঙ্গ দৈর্ঘ্যের বিকিরণের সাহায্যে উদ্দীপিত করা হলো। তার মানে কততম কক্ষপথে আছে সেটা আমাকে দেখে নিতে হবে। উদ্দীপিত যখন করেছো তখন ও কততম কক্ষপথে গেছে। তাহলে আমার শক্তিটা কত দেখি, শক্তি যদি এটা দিয়েছো সেটা হচ্ছে কত 12,422/1026, তাহলে কত শক্তি হচ্ছে তাহলে 12.11 মতো আসছে। আচ্ছা 12.08 হওয়া উচিত, 12.10 এত ইভি হলো। এবার আমার যদি কততম কক্ষপথে আছে, আচ্ছা তাহলে এটা E-E0 যদি করি বা E0- এটা যদি করি তাহলে কত আসছে 1.5। তাহলে n² = E0/ এটা যদি বসাই তাহলে কত আসবে 13.6/1.5। তাহলে এনটা আসছে দেখো 3। তাহলে এনটা যদি 3 আসে তাহলে নাম্বার অফ স্পেকট্রাল লাইন্স কত হবে, নাম্বার অফ স্পেকট্রা লাইন্স এটা হবে n × n-1/2, তার মানে 3 × 3-1/2 মানে কত 3টে। তাহলে বিকিরণটা কোন কোণের মধ্যে সম্ভব,
দেখো হতে পারে 3 থেকে 2, কি কি হবে? 1 নম্বর হবে, 1 নম্বর হচ্ছে কি কি হতে পারে দেখো, 3 থেকে 2 হবে, 2 থেকে 1 হবে, আর 3 থেকে 1 হবে। তাহলে 3টে সম্ভব। একটা হচ্ছে 3 থেকে তোমার একটা 2 হতে পারে, n × n-1 মানে এটাই হচ্ছে। এখানে রিডবার্গ ধ্রুবকের মানটা দিয়ে দেওয়া উচিত ছিল। তাহলে এখানে 1/λ সমান সূত্র হচ্ছে r × 1/1² মাইনাস, সরি 1/n1² মাইনাস 1/n2²। রিডবার্গ ধ্রুবকটা যদি 1.97 × 10⁷ মিটার বলো, তাহলে একবার আমি লিখবো 2 3 মানে 2² মাইনাস 3²। এটা আমি 1 ধরছি। λ2 টা আসছে 1.097 10⁷ 1.1² মাইনাস 1.2²। আর একটা ধরছি 1.097 × 10⁷ ইন্টু 1/2 হয়েছে, 1 3 হয়েছে, এই 1 2 হয়েছে, আর তাহলে 1 3 হবে। এটা করে নিলাম। এই তিনটেতে ল্যামডা যেটা বেরোবে সেই তিনটে হচ্ছে তোমার ওই বিকিরণের কোন কোন তরঙ্গ দৈর্ঘ্যে বিকিরণ নিশ্চিত হতে পারবে, এই হচ্ছে তিনটে। এখানে বলেছে দেখো যে নিউ কম্পাঙ্কের আলো কোনো ধাতব পৃষ্ঠে পড়লে যে ফটো ইলেকট্রনগুলি বের হয় তাদের মধ্যে কেবলমাত্র সর্বোচ্চ গতিশক্তি সম্পন্ন ইলেকট্রন হাইড্রোজেন পরমাণুকে আয়নিত করতে পারে। তার মানে 13.6 ইভিটা পারছে। এই পরীক্ষা দ্বারা 5/6 নিউ কম্পাঙ্কের আলো দিয়ে করলে সর্বোচ্চ গতিশক্তির ফটো ইলেকট্রন হাইড্রোজেন পরমাণুকে উদ্দীপিত করে এবং এই উদ্দীপিত হাইড্রোজেন পরমাণু থেকে 1215 অ্যাংস্ট্রম তরঙ্গের ফোটন নিঃসৃত হয়। আমাকে বের করতে হবে নিউ এর মান আর ওর কার্য অপেক্ষক। ঠিক আছে, চলো। তাহলে প্রথম আমরা জানি দেখো যে হাফ mv ম্যাক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে h নিউ মাইনাস w0। এটা হচ্ছে তাহলে h নিউ সমান কি লিখবো, হাফ mv স্কোয়ার প্লাস w0। প্রথম ক্ষেত্রে এটা বলেছে 13.6 ইভি প্লাস w0 সমান h ইন্টু নিউ বলেছে, এটা 1 নম্বর সমীকরণ। 2 নম্বর সমীকরণ বলেছে দেখো h ইন্টু 5/6 মিউ সমান হচ্ছে 12,422 বাই 1215 প্লাস w0। এটা কত আসছে, ওটাকে ভাগ করলে কত আসবে বলো, 10.22 মতো আসবে নাকি, 10.22। তাহলে এটা আসছে 10.22 প্লাস w0 ইজ ইকুয়াল টু 5/6 ইন্টু h নিউ। তাহলে আমি যদি ভাগ করি 1 নম্বর ভাজিত 2 নম্বর করছি, 1 নম্বর ভাজিত 2 নম্বর, তাহলে কি লিখবো, h নিউ ভাজিত 5/6 h নিউ সমান 13.6 প্লাস w0 বাই 10.22 প্লাস w0। তাহলে এটা কেটে গেল, তাহলে কি পাচ্ছি দেখো 6 গুণিত 10.22 প্লাস 6 ইন্টু ω0 সমান 5 গুণিত 13.6 প্লাস 5 ইন্টু ω0। তাহলে ω0 সমান 13×5 = 65, 5×6 = 30 মানে 68 আর 61.32। 2 আর কয় 10 8 10, 4 আর কয় 10 2 আর 6, এত ইভি পেয়ে গেলাম w0 সমান। তাহলে আমি 1 নম্বর সমীকরণে পুটিং দা ভ্যালু অফ w0 ইন ইকুয়েশন 1 উই গেট কি পাবো, h নিউ সমান
13.6 প্লাস 6.68, তাহলে পাচ্ছি নিউয়ের মান বলেছে, তাহলে কত পাচ্ছি 8 আর 6 14, সরি 8 6 6 12, আর এটা হচ্ছে 20, তাহলে নিউ সমান 20.28 গণিত 1.6 ইন্টু 19 বাই 6.625 ইন্টু 10 টু দি পাওয়ার -34। 4 5 5-এর কাছাকাছি অ্যান্সার হবে। তাহলে একবার ক্যালকুলেটরটা দেখে নাও। 20.28 ইন্টু 1.6 6.625, তাহলে 4.89 ইন্টু 10 টু দি পাওয়ার 15 হার্টজ। তাহলে 4.89 ইন্টু 10 টু দি পাওয়ার 15 হার্টজ, এটা পুরোটা এটা খুব ইম্পর্টেন্ট। এবং এই দুটো অঙ্ক, লাস্টের দুটো অঙ্ক দেখো একদম যেই মেন্সের মতো অঙ্ক, যেই মেন্সে পড়তে পারে, যেই অ্যাডভান্স মানে আইআইটি অ্যাডভান্সও পড়তে পারে। অতএব এগুলো একদম ভালো করে প্র্যাকটিস করবে, দেখবে একবার দুবার মন দিয়ে দেখবে ঠান্ডা মাথায়।